প্রথমেই থাকছে দিল্লির অধীনস্থ হওয়ার জন্য যুদ্ধ করি নাই, বললেন মেজর হাফিজ। এরপর থাকছে সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে, বললেন মিন খান। এবার থাকছে ভারতীয় পণ্য বর্জনে 12 দলীয় জোটের সংহতি। এরপর থাকছে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে, বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ থাকছে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীরবক্রিম বলেছেন, দিল্লির অধীনস্থ হওয়ার জন্য কি আমরা এই যুদ্ধ মুক্তিযুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো এধরনের গোলামি মেনে নেবে না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অরক্ষিত স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্রবিহীন ও বিপন্ন বাংলাদেশ এবং আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজকে একটি রাষ্ট্রের কাছে নতজানু যে পররাষ্ট্রনীতি এবং প্রতিটি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা বর্তমান শাসক দলের অভ্যাস। বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে তারা। জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা, কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। তিনি বলেন, এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা বলেছেন যে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করে সঠিক কাজ করেছি নাকি ভুল করেছি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদের মনে এই প্রশ্ন আজকে জাগরূক হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। কেন এই প্রশ্ন মুক্তিযোদ্ধাদের মনে আসবে? কাদের দুঃশাসনের ফলে আজকে মুক্তিযোদ্ধারা আত্মসমালোচনায় লিপ্ত? মুক্তিযোদ্ধাকে বর্তমানকালে শাসকগোষ্ঠী একটি হেলাফেলার বিষয়ে পরিণত করেছে। মেজর হাফিজ বলেন, ক্ষমতাসীনরা বলার চেষ্টা করে যে বিএনপির আন্দোলন তো ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে দেশের সাধারণ নাগরিকদেরকে দায়িত্ব নিতে হবে। বিএনপি তো সংগ্রাম করছে দেশবাসীর ভোটাধিকার অর্জনের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই সংগ্রামে অংশগ্রহণ করা দেশের প্রতিটি মানুষের দায়িত্ব। কিন্তু তারা যদি না আসে, এর দায়িত্ব বিএনপির না, সেটা জনগণের ব্যাপার। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার দায়িত্ব পালন করেছে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন। ভারতীয় আগ্রাসন ও ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানিয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা রিজভি ও বিএনপির অন্যান্য নেতাদের ভারতীয় পণ্য বর্জনের টি-শার্ট হাতে তুলে দেন। এতে বলা হয়, ভারতের সহায়তায় গত 7 জানুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক অদ্ভুত নাটক মঞ্চায়িত করেছে ডামি সরকার। ভারত একটি গণবিরোধী দখলদার শক্তিকে বারবার মদত যোগাচ্ছে। ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে, মিন খান। আঙুর ও খেজুরের পরিবর্তে বড়ি দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন শিল্পমন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে, সামান্য ইফতার সামগ্রী নিয়ে ইফতার করবে তার উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে, বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে? এ হচ্ছে বাংলাদেশের বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি। মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এদেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়, মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে, এদেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়। সাবেক এই মন্ত্রী বলেন, এখানে মেগা প্রকল্প হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট একটি গোষ্ঠী লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যার দায় দেনা এদেশের দারিদ্র্য মানুষের ওপর পড়ছে। তাহলে এ সরকার কিভাবে জনগণের সরকার হল? বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে, কাদের? বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে, তারপরও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। বিএনপি অবাক করা দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন, আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মিন খান বলে এক কথা, রিজভি বলে আরেক কথা, আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা। যুদ্ধবিরতিতে ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির নতুন প্রচেষ্টার মধ্যেই ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ শুক্রবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানো ও রাফাহ অভিযানের বিকল্প নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ব্লিংকেন। এমন সময় তিনি ইসরায়েল সফর করছেন যখন দুই দেশের সম্পর্কে ক্রমেই টানাপোড়েন বাড়ছে।
এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে বাতিল হয়ে গেছে। উত্তর গাজার একমাত্র আংশিক সচল হাসপাতাল আল শিফায় অভিযান চালিয়ে কয়েকশ হামাস যোদ্ধাকে হত্যা ও গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে সেখানে যোদ্ধাদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেছে হামাস ও স্বাস্থ্যকর্মীরা। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ৩২,০০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ব্লিংকেন এ নিয়ে ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন। সর্বশেষ গত বুধবার শুরু হওয়া এ সফরে তিনি দফায় দফায় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সফরের প্রথম দিন ব্লিংকেন সৌদি আরবে যান। তিনি সেখানে দেশটির অঘোষিত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের দাবি দেওয়ার ব্যবধান কমে এসেছে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা নিয়েও ভালো অগ্রগতি হয়েছে। পরদিন বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন শীর্ষ এই মার্কিন কূটনীতিক। পরে তিনি বলেন, গাজায় টেকসই যুদ্ধবিরতির বিষয়ে মতৈক্য হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অবসানে ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। ব্লিংকেনের ইসরায়েল সফরের সময় গাজায় যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলছিল কাতারের দোহায়। এ বৈঠকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশগ্রহণের কথা। এমন সময় শীর্ষ এই মার্কিন কূটনীতিক ইসরায়েল সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য ঘিরে ২ দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের অভিযান বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এতে অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ব্লিংকেনের সঙ্গে বৈঠকের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল রাফায় অভিযান চালাবে, ব্লিংকেনকে তা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করছি এতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। যদি প্রয়োজন হয় আমরা একাই এ অভিযান চালাব যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো। এদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ইতিপূর্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে অন্য দেশগুলোর আনা প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তার পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন ভেটো ক্ষমতার অধিকারী। এই দেশগুলোর কোনো একটি কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা পাস হয় না। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, বিপক্ষে ভোট দিয়েছিল আলজেরিয়া। ভোটদানে বিরোধ ছিল গায়না। ভোটাভুটিতে অংশ নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবে ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান চালানোর কার্যকর সবুজ সংকেত দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির আহ্বান নেই এমন অর্থহীন প্রস্তাবের পক্ষে রাশিয়া ভোট দেবে না বলেও জানান তিনি। উত্থাপিত প্রস্তাবকে অতিমাত্রায় রাজনীতিকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন রাশিয়ার দূত। তিনি বলেন, এই প্রস্তাব ইসরায়েলের দায়মুক্তি নিশ্চিত করবে। এমনকি প্রস্তাবে ইসরায়েলের অপরাধের বিষয়ে কোনো ধারণাই দেওয়া হয়নি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মতি ৪ দেশের। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ দেশের সঙ্গে মিলে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছে। আজ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠক শেষে একথা জানান। গাজার সাথে মিসরের সীমান্ত পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।